দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি RTV সন্ধ্যার সংবাদে। পুরোটা সংবাদ জুড়ে আমরা দুজন থাকছি, আমি তানজিয়া জুথি এবং একই সাথে আছি আমি আফসানা সুরাইয়া। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা বিভাগের 17টি ফাইল গায়েব হয়ে যাওয়ার ঘটনায় বিভাগটির তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর 6 জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে সিআইডি। তদন্ত শুরু করেছে সিআইডির ক্রাইম সিনের সদস্যরা। এদিকে আগামী 5 কার্যদিবসের মধ্যে রিপোর্ট দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে মন্ত্রণালয়ের 4 সদস্যের তদন্ত দলকে। রুহুল আমিন তুহিন জানাচ্ছেন বিস্তারিত। গেল বৃহস্পতিবার শহীদ তাজউদ্দিন আহমদ রাজশাহী মেডিকেল কলেজ সহ অন্যান্য মেডিকেল কলেজের কেনাকাটা সংক্রান্ত একাধিক নথি, ইলেকট্রনিক ডেটা ট্র্যাকিং সহ জনসংখ্যাভিত্তিক জরায়ুমুখ ও স্তন ক্যান্সার স্ক্রিনিং কর্মসূচি, নিপোর্টের কেনাকাটা, ট্রেনিং স্কুলের যানবাহন বরাদ্দ ও ক্রয় সংক্রান্ত নথিসহ মোট 17টি নথি স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে গায়েব হয়ে যায়। এ ঘটনায় তদন্তের জন্য বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামানের নেতৃত্বে সচিবালয়ে এসেছিলেন সিআইডির একটি দল। এদিন ক্রাইম সিনের সদস্যরা সচিবালয়ে মন্ত্রণালয়ের নিচতলায় অতিরিক্ত সচিব মোহাম্মদ শাহাদাত হোসাইন ও যুগ্ম সচিব কাজী আনোয়ার হোসেনের কক্ষে তথ্য উপাত্ত সংগ্রহ করেন। এ সময় তারা সবার আঙুলের ছাপ ও প্রয়োজনীয় কাগজপত্র চেক করেন। অন্তত 13 জনের আঙুলের ছাপ নেওয়া হয়। কামরুজ্জামান জানান, প্রাথমিক তদন্তের জন্য খোঁজ খবর নিতেই তাদের আশা। আমরা ছায়া তদন্তের অংশ হিসাবে একটু জিজ্ঞাসাবাদ করতে আসছি, জিজ্ঞাসাবাদ করব, তদন্ত যেটা আর কি তদন্তের একটা অংশ করব। পরবর্তীতে হয়তো আমরা আপনাদের আরো 12 ডিটেলস বলতে পারবো। শাখার কম্পিউটার অপারেটর কাম মুদ্রাক্ষরিক আয়েশা সিদ্দিকা জানান, বুধবার পর্যন্ত ফাইলগুলো যথাস্থানেই ছিল। তো বৃহস্পতিবার সে হলো আপনার সকাল 9টায় আসে, 12টার সময় এসে একটা পত্র নিষ্পত্তির জন্য ফাইল ক্যাবিনেটটা খুলে খোলার পর দেখা যায় ফাইলটা নেই, 17টা ফাইলই নেই। বিভিন্ন শাখার আছে, আপনার চিকিৎসা শিক্ষা অধিশাখা, তারপর অতিরিক্ত সচিব উন্নয়ন ডেসপাস, প্রশাসনিক যুগ্ম সচিব প্রশাসন অধিশাখা, ক্রয় সংগ্রহ 2, তারপর ক্রয় সংগ্রহ অধিশাখা, বিভিন্ন শাখার লোক এখানে বসে। এ ঘটনায় 4 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী 5 কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান সচিব মোহাম্মদ আলী নূর। আমি ওই সিআইডিকে অনুরোধ করি যে বিষয়টা টেক আপ করার জন্য, যারা এর সাথে জড়িত এটা খুঁজে বের করতে হবে যে কীভাবে হলো, কখন হলো। এটাই ছিল আমাদের মূল বিষয়। এখন তারা টেক আপ করেছে, তারা তদন্ত করছে, আমাদের অফিসাররা সার্বিক সহযোগিতা প্রদান করছে। এর মধ্যে আপনারা শুনেছেন যে আমরা অলরেডি একটা তদন্ত কমিটিও গঠন করে দিয়েছি অতিরিক্ত সচিবের নেতৃত্বে। সেই কমিটিও তারা কাজ শুরু করেছে। আমরা আশা করছি যে খুব শীঘ্রই এ বিষয়ে একটা তথ্য আমরা জানতে পারব। রুহুল আমিন তুহিন, RTV, ঢাকা। খোদ রাজধানীতেই যখন স্বাস্থ্য সেবার বেহাল দশা, তখন নগরীর উপকণ্ঠের অবস্থা কতটা নাজুক হতে পারে তা চিন্তারও অতীত। বুড়িগঙ্গার পশ্চিমের জনপদ কেরানীগঞ্জে এমন কয়েক ডজন হাসপাতাল, ক্লিনিক চলছে স্বাস্থ্য বিভাগকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে। বেশিরভাগেরই নেই লাইসেন্স। ভুয়া ডাক্তার আর নার্স দিয়েই চলছে হাসপাতালের নামে ব্যবসা। বেসরকারি হাসপাতালের অনিয়ম নিয়ে মাইদুর রহমান রুবেলের ধারাবাহিকের আজ দেখুন 4র্থ পর্ব। ছবি তুলেছেন নাজমুল হোসেন সাইমন, সঙ্গে ছিলেন সিটি রিপোর্টার শেখ ফরিদ। কেরানীগঞ্জের আটিবাজারে চোখে পড়বে সারি সারি হাসপাতাল। চিকিৎসা দেওয়ার লক্ষ্য হলেও এদের বেশিরভাগেরই নেই কোনো চিকিৎসক। ভুয়া চিকিৎসকের খপ্পরে পড়ে অঙ্গহানি ঘটেছে বেশ কয়েকজনের। টানা 15 বছর চিকিৎসা সেবা দেওয়ার পর এলাকার মানুষ জানলো তিনি আসলে চিকিৎসকই নয়। ভুয়া চিকিৎসকের দৌরাত্ম্য ঠেকাতে কেরানীগঞ্জের রাফিয়া হাসপাতাল বন্ধ করে দেয় স্বাস্থ্য অধিদপ্তর। আশ্চর্যজনকভাবে কিছুদিন পরে আবার খুলে দেওয়া হয় সেই হাসপাতাল। কারণ অনুসন্ধান করতে গিয়ে জানা যায় পরিবর্তন হয়েছে মালিকানার। কার কাছে সেই মালিকানা পরিবর্তন হয়েছে সে অনুসন্ধানে গিয়ে দেখা গেল স্বামীর কাছ থেকে মালিকানা চলে গিয়েছে স্ত্রীর কাছে। আবারও চলছে সেই হাসপাতালটি। এরই মধ্যে প্রতিষ্ঠানটির মালিকানা বদল হয়েছে, তবে নতুন মালিকও ক্যামেরার সামনে আসতে নারাজ। পরে অবশ্য ঠিকই অন্যদের দোষ দিয়ে নিজে বাঁচতে চান। ছবি তুলবেন না, এই জিনিসটা আমি খুব অপছন্দ করি এবং আমি তুলিও না। আমি যে কোনো একটা ক্রাইম করতেই পারি বা আমি আজকে একটা প্রবলেম আমার হতেই পারে, এর জন্য কি আমার প্রতিষ্ঠান সেটার জন্য দায়ী? ওনার রেজিস্ট্রেশন বাদ দিচ্ছে, কিন্তু এর জন্য তার প্রতিষ্ঠান আমার মনে হয় না বন্ধ করার কোনো প্রয়োজন আছে কি। আমরা এটা প্রাইভেট লিমিটেড, 2 জনের নামে ছিল, ঠিক আছে। তার একটা প্রবলেম হয়েছে, সেটা আইনি লড়াই লড়বে, তার ব্যাপার সেটা সে আলাদা, কিন্তু সে তার ডাক্তারই করতেছে না। হাসপাতালটি নিয়ে প্রতিবেদন প্রকাশ না করতে সাংবাদিককে ম্যানেজ করার চেষ্টা করেন ম্যানেজার শামীম।
ঢাকায়? হ্যাঁ, এক্স-রে টেবিল তো নয়, যেন ডাইনিং টেবিল। জিঞ্জিরার নিউরো অর্থোপেডিক্স অ্যান্ড পেইন সেন্টারে চলছে এমন তিলিস্মাতি কারবার। অনুমোদন ছাড়াই চলছে 1 বছর ধরে। স্থান পরিবর্তন করে ব্যবসা অটুট রাখা হয়েছে। ভুয়া ডাক্তার আর আয়াদের দিয়ে সিজার অপারেশনের অভিযোগে বন্ধ করে দেওয়ার পর গ্যাস্ট্রোলিভার হাসপাতাল নাম পাল্টে হয়েছে কদমতলী হাসপাতাল। এর মালিকও ক্যামেরার সামনে আসতে নারাজ। নতুন সাইনবোর্ডের সাথে কৌশলে আগের নাম ঠিকই জুড়ে রেখেছে। নাম চেঞ্জ করতে হয়েছে বাধ্যতামূলক, এরপরে হাসপাতাল। বরিশালে এসএসসি পাশ করে ঢাকায় হয়ে গেছেন নার্স। বলছিলেন এমন অনেকেই আছে এই পেশায়। এমনি পড়াশোনা করছি, মেডিকেল না, আমি এমনি চেম্বারে কাজ করি। জরুরি বিভাগ দেখে চমকে ওঠার দশা। অভিযোগ আছে শুভ হাসপাতালের ম্যানেজারই করেন অস্ত্রোপচার। তবে অভিযোগ শুনে তেলে বেগুনে জ্বলে ওঠেন মালিক আবু আলম। এই রাস্তার উপরে নাকে খত দিয়ে এভাবে দাঁড়িয়ে থাকবো যদি একটা প্রমাণ কোনো দিতে পারে। আমার এখনো ডাক্তার আমার ডিউটিতে, হসপিটালসে কমপক্ষে 60 থেকে 70টা 21-22 লাইসেন্স আপডেট শুভ ক্লিনিক। কেন আপনি আমাকে এই প্রশ্নটা করলেন যে আমার এখানে ম্যানেজার অপারেশন করে? ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অনেক অভিযোগ কেরানীগঞ্জের আলবারাকা হাসপাতালের বিরুদ্ধে। স্বজন হারিয়ে বিক্ষুব্ধ স্বজনরা ভাঙচুর করে হাসপাতালটি। পরে মামলা মাথায় নিয়ে এলাকা ছাড়া ওই পরিবার। হাসপাতালটির স্টোরে চলছে চিকিৎসা। অপারেশন থিয়েটারে সূর্যের আলো আসে ভাঙা চালা দিয়ে। নেই পরিচ্ছন্নতার বালাই। মাইদুর রহমান রুবেল, আরটিভি, কেরানীগঞ্জ, ঢাকা। ওয়াসার গাড়িতে ও পার্শ্ববর্তী হাসপাতাল থেকে পানি সরবরাহের মাধ্যমে অনেকটাই সংকট কেটেছে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের পানি সমস্যার। পানি ট্যাঙ্কে নিয়মিত পানি দেয়া হচ্ছে ওয়াসা থেকে। নতুন করে ওয়াসার লাইন থেকে সংযোগের কাজ চলছে। পাশাপাশি পুরাতন ওয়াসার লাইনটিও মেরামত করা হচ্ছে। এছাড়া বেশ কয়েকটি বিশুদ্ধ পানির ট্যাঙ্ক বসানো হয়েছে খাবার পানি সরবরাহের জন্য। গেল বৃহস্পতিবার সকাল থেকে হঠাৎই পানি সরবরাহ বন্ধ হয়ে যায় হাসপাতালটিতে। এতে চরম দুর্ভোগে পড়ে রোগীরা। পানির অনেক কষ্ট ছিল, এখন ঠিক আছে। এখন পানি পাচ্ছি, বাথরুম পরিষ্কার আছে, পানিও আছে। জলবায়ু সংকট থেকে বিশ্বকে বাঁচানোর লড়াইয়ে স্কটল্যান্ডের গ্লাসগো শহরে শুরু হয়েছে COP26 সম্মেলন। বৈশ্বিক উষ্ণতা নিয়ন্ত্রণে আনার লক্ষ্যে বিভিন্ন দেশের সরকার, রাষ্ট্রপ্রধান ও বিভিন্ন সংস্থার 25,000-এর বেশি সদস্য অংশ নিয়েছে এবারের সম্মেলনে। বিশেষজ্ঞরা মনে করছেন এবারের সম্মেলনে কার্বন নিঃসরণ কমাতে বিশ্ব নেতাদের আগের চেয়ে শক্তিশালী প্রতিশ্রুতি ও বিলিয়ন বিলিয়ন ডলারের জলবায়ু তহবিল অনুমোদন দেওয়া উচিত। সম্মেলন শুরুর আগে এবারের প্রেসিডেন্ট অলোক শর্মা বলেছেন যে জলবায়ু পরিবর্তন বিশাল এক চ্যালেঞ্জ, সম্মিলিতভাবে বিষয়টি মোকাবেলা করতে হবে। বিশ্ব জলবায়ু সম্মেলন COP26 সহ কয়েকটি অনুষ্ঠানে যোগ দিতে সকালে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যান তিনি। যুক্তরাজ্যে পৌঁছার পর COP26-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন এবং ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। 2 সপ্তাহের সফরে ইউনেস্কো বাংলাদেশ সৃজনশীল অর্থনীতির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তর্জাতিক পুরস্কার ও ইউনেস্কোর 75তম বার্ষিকীর অনুষ্ঠানে যোগ দেবেন শেখ হাসিনা। মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে উল্টে যাওয়া ফেরিতে থাকা যানবাহন উদ্ধার শেষে অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়েছে। উদ্ধারকারী জাহাজ রুস্তম ও হামজার সহায়তায় ফেরি ডুবির 4র্থ দিনে এসে উদ্ধার কাজ শেষ হয়। 4 দিনে ট্রাক ও মোটরসাইকেল সহ 17টি যানবাহন উদ্ধার হয়েছে। এদিকে ক্ষতিপূরণ দাবিতে ঘাট এলাকায় মানববন্ধন করছেন গাড়ির মালিকরা। এদিকে দেশের অধিকাংশ নৌ দুর্ঘটনায় তদন্ত আর প্রতিবেদন দাখিলের মধ্যেই সীমাবদ্ধ। প্রতিবেদন অনুযায়ী দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয় না বললেই চলে। আবার দুর্ঘটনা কবলিত নৌযান উদ্ধারে সক্ষমতাও নেই কর্তৃপক্ষের। এদিকে নৌ দুর্ঘটনা প্রতিরোধে অনিবন্ধিত নৌযানের নিবন্ধন এবং নিয়মিত সার্ভে করাতে BIWT এর প্রয়োজনীয় উদ্যোগ না থাকায় দুর্ঘটনা বাড়ছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। বাকিটা দেখুন জুলহাস কবিরের রিপোর্টে। যোগাযোগের যে কয়টি মাধ্যম রয়েছে তার মধ্যে নৌপথ সবচেয়ে নিরাপদ, তবে বাংলাদেশে তা ভিন্ন। প্রতি বছর কয়েকশো দুর্ঘটনা অনিরাপদ করে তুলেছে নৌপথকে। প্রতি বছরই দুর্ঘটনার পর নতুন নতুন পরিকল্পনার উদ্ভব হয়, আসে সুপারিশ, নেওয়া হয় সিদ্ধান্ত,
কিন্তু ঘটনার পরপরই নিয়ম অনুযায়ী তদন্ত কমিটি গঠিত হলেও ঘটনার রেশ ফিকে হয়ে যাবার পর তদন্ত কমিটির দেয়া প্রতিবেদন এবং তার সুপারিশমালা চলে যায় আলোচনার বাইরে। তারই বড় প্রমাণ গেল সপ্তাহে পাটুরিয়ার ফেরি ডুবির ঘটনা। তদন্ত প্রতিবেদনগুলো ভবিষ্যৎ দুর্ঘটনা এড়াতে যেসব সুপারিশ করা হয় সেগুলোর বাস্তবায়ন না হওয়া এবং নিয়মিত সার্ভে না করা দুর্ঘটনার মূল কারণ বলে মনে করেন বিশেষজ্ঞরা। যে সমস্ত অনিবন্ধিত নৌযান রয়েছে সেই অনিবন্ধিত নৌযানগুলোকে নিবন্ধনের আওতায় যদি আনা যায় তাহলে আমার মনে হয় নিরাপত্তা আরও বেশি নিশ্চিত করা যাবে। তবে খোদ রাষ্ট্রীয় নৌযান সংস্থা বিআইডব্লিউটিসির অধিকাংশ ফেরির সার্ভে করা হয় না, যা খুবই দুঃখজনক বলে মনে করেন এই বিশেষজ্ঞ। গত কয়েক মাস ধরেই কিন্তু বেশ কয়েকটি নৌ দুর্ঘটনা ঘটেছে। এগুলোর মধ্যে দেখা যাচ্ছে যাত্রীবাহী ফেরিগুলো বেশি হচ্ছে, তাদের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে বহু আগেই। সেগুলোকে কেন চলছে নৌ রুটে, এটা একটা প্রশ্নবিদ্ধ বিষয়। ডিজি শিপিং, বিআইডব্লিউটিএ, বিআইডব্লিউটিসি তারা যদি আরও একটু উদ্যোগী হন তাহলে এই সমস্ত মেয়াদ উত্তীর্ণ যে সমস্ত নৌযান রয়েছে এগুলোকে চলাচল বন্ধ করার জন্য যথাযথ পদক্ষেপ নেবেন বলে আমি মনে করি। বিআইডব্লিউটিসির যে ফেরিগুলো সেগুলোকে আসলে নিয়মিত সার্ভে করা হচ্ছে না। এটার পক্ষে তারা যে যুক্তি দেখাচ্ছেন যে এই নৌযানগুলো অনেক ভালো মানের নৌযান, কিছু কিছু নৌযান বিদেশে তৈরি। তো এটা যেখানে তৈরি হোক না কেন, আপনি যখন সার্ভিসে এটাকে ব্যবহার করতেছেন আপনাকে কিন্তু এই বিধিগুলো মানতে হবে। অন্যদিকে দুর্ঘটনায় পড়া নৌযান উদ্ধারে দেশের সক্ষমতা নিয়েও প্রশ্ন তোলেন বিশেষজ্ঞরা। আমাদের এখন 4টা উদ্ধারকারী নৌযান রয়েছে, রোস্তম, হামজা এবং প্রত্যয় এবং নির্ভীক। রোস্তম এবং হামজা এই দুটো প্রায় এক একটা 50 টন করে ক্যাপাসিটি, তো তাদের যে ইকোনমিক লাইফ সেটা কিন্তু পার হয়ে গেছে। প্রত্যয় এবং নির্ভীক সেগুলোও কিন্তু ক্ষমতা খুব একটা বেশি না, এক একটা 250 টন করে। তার মানে আমি যদি এই 4টাকে একসাথে করি তাহলেও আমি প্রায় 600 টন ওজনের চেয়ে বেশি কোনো নৌযানকে স্যালভেজ করতে পারবো না। নৌপথের নিরাপত্তা নিশ্চিতে সরকার দ্রুত আরো গুরুত্বপূর্ণ উদ্যোগ নেবেন বলেও আশা করেন তারা। জুলহাস কবির, RTV, ঢাকা। কুমিল্লায় পূজা মণ্ডপে হামলায় দিলীপ কুমার হত্যা মামলায় সাইফুল নামে আরও একজনকে গ্রেফতার করা হয়েছে। এ নিয়ে হামলার ঘটনায় 11টি মামলায় 91 জনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বিকেলে নগরীর কান্দিরপাড় থেকে তাকে গ্রেফতার করা হয়। সাইফুল কুমিল্লার দেবিদ্বার উপজেলার 11 গ্রামের বাসিন্দা। এদিকে ইকবাল সহ 4 জনকে দ্বিতীয় দফায় 5 দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ করছে সিআইডি। এদিকে রংপুরের পীরগঞ্জে হামলার ঘটনায় নতুন আরও একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল 2 দিনের রিমান্ড শেষে শিবির নেতা মামুন সহ 9 জনকে কারাগারে পাঠিয়েছে আদালত। সহিংসতার ঘটনায় 4টি মামলায় এ পর্যন্ত 71 জনকে গ্রেফতার করা হয়েছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অভিযোগ করেছেন ক্ষমতায় থাকতেই আওয়ামী লীগ সাম্প্রদায়িক সহিংসতা ঘটাচ্ছে। এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন ক্ষমতালোভী নেতৃত্ব বিএনপিকে কঠিন সময়ের মুখোমুখি করেছে। আরও জানাচ্ছেন ইসরাত জাহান ইমা। সম্প্রতি দুর্গাপূজাকে কেন্দ্র করে সাম্প্রদায়িক সহিংসতা ও সমসাময়িক ইস্যু নিয়ে দোষারোপের রাজনীতিতে পাল্টাপাল্টি অবস্থানে আছেন ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ও বিএনপি। রোববার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে বিএনপি মহাসচিব বলেন, সামনে নির্বাচন খেলা আসছে, সেই খেলায় জয় লাভের জন্য সরকার তাদের এজেন্ট দিয়ে সাম্প্রদায়িক হামলা ঘটাচ্ছে। সন্দেহ, সংশয়, আপনার এখনো এটাকে ভাবা যেটা কে করেছে, কারা করেছে, এ নিয়ে বিশ্লেষণের কোনো অবকাশ নেই। সরকার করেছে, সরকার এজেন্টরা করিয়েছে, আমি প্রথম দিন থেকে বলছি, এবং তাদেরকে দিয়ে তারা করিয়ে এটাকে তারা রাজনৈতিক ফায়দা হাসিল করতে চেয়েছে। পাল্টা অভিযোগ আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের। নিয়মিত ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি বলেন, বিরোধী রাজনৈতিক দল হিসেবে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন বিএনপির রাজনীতিতে নেই। বিএনপির হঠকারী রাজনীতি এবং ধর্মান্ধ ক্ষমতালোভী নেতৃত্ব বিএনপিকে আজ কঠিন সময়ের মুখোমুখি করেছে। সরকার চায় শক্তিশালী ও দায়িত্বশীল বিরোধী দল। ওবায়দুল কাদের বলেন, বিএনপি যদি নিজেদের বদলাতে না পারে তাহলে ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হতে হবে মুসলিম লীগের মতো। তাহলে ইতিহাসের আস্থা ঘুরে তাদের নিক্ষিপ্ত হতে হবে। ইসরাত জাহান ইমা, RTV, ঢাকা। দেশের উন্নয়ন একটি মহলের সহ্য হচ্ছে না মন্তব্য করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন,
ওই মহলটি মাঝে মধ্যে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটে। দুপুরে ধামরাইয়ের বাথুলি এলাকায় ইফাদ অটোস লিমিটেড কারখানা পরিদর্শন শেষে তিনি একথা বলেন। কোনো ষড়যন্ত্রই সফল হবে না উল্লেখ করে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিত। সবকিছু নজরদারিতে হয়েছে, অনেকেরই অনেক কিছু সহ্য হচ্ছে না, অনেকেরই এই যে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে সহ্য হচ্ছে না, অনেকেরই সহ্য হচ্ছে না যে বাংলাদেশ একটা স্থিতিশীল ভাবে এগিয়ে যাও। ডেভেলপিং কান্ট্রিতে গিয়েছি এবং ডেভেলপ কান্ট্রিতে আমরা পদার্পণ করতে যাচ্ছি। আমরা এমজিডি গোল অর্জন করেছি এবং আজকে এসডিজি গোল আমরা অর্জনের মুখোমুখি হয়ে এসেছি। মাননীয় প্রধানমন্ত্রীকে সেই জন্য সম্মানিত করেছে ইউনাইটেড নেশন। সাম্প্রদায়িকতাকে সমাজের ক্যান্সার হিসেবে মন্তব্য করেছেন চলচ্চিত্র শিল্পীরা। সকালে রাজধানীর তেজগাঁওয়ের এফডিসির সামনে মানববন্ধনে জড়ো হয় তারা। এ সময় সম্প্রতি কুমিল্লা, চাঁদপুর, পীরগঞ্জ, নোয়াখালী সহ বিভিন্ন স্থানে সনাতন ধর্মাবলম্বীদের উপর হামলার ঘটনায় সুষ্ঠু বিচার দাবি করা হয়। আমাদের এই দেশ অসাম্প্রদায়িক দেশ। এই দেশে আমরা সবাই একসাথে থাকবো, একসাথে চলবো। ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ থাকতে চাই। সর্বধর্মের সর্বলোকের সাথে আমরা একসাথে মিলেমিশে বঙ্গবন্ধুর বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই। মানে মুসলিমেও দু চারজন যারা সম্প্রীতি নষ্ট করতে চায়, যারা ধর্মের অপব্যাখ্যা দিয়ে আমাদের সম্প্রীতি নষ্ট করতে চায়, আমরা সেটার ঘোর বিরুদ্ধে। আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেছেন, ফেসবুক ব্যবহারের ক্ষেত্রে অধিক সচেতন থাকতে হবে। কোনো কিছু না বুঝে শেয়ার বা পোস্ট করা যাবে না। সকালে রাজধানীর আগারগাঁওয়ে কম্পিউটার কাউন্সিলে অনুষ্ঠিত সাইবার নিরাপত্তা বিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব NM জিয়াউল আলম ও ডিজিটাল নিরাপত্তা এজেন্সির মহাপরিচালক মোহাম্মদ খায়রুল আমিন উপস্থিত ছিলেন। অন্যের স্ত্রীকে প্রলুব্ধ করে নিয়ে যাওয়া, ব্যভিচার ও মানহানির অভিযোগে দায়ের হওয়া মামলায় জামিন পেয়েছেন ক্রিকেটার নাসির হোসেন, তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মি ও তামিমার মা সুমি আক্তার। প্রত্যেকের 10,000 টাকা মুচলেকা নিয়ে জামিন মঞ্জুর করেন বিচারক। বিস্তারিত থাকছে জুবায়ের হাসানের রিপোর্টে। গেল 30 সেপ্টেম্বর ক্রিকেটার নাসির ও তার স্ত্রী তামিমের বিরুদ্ধে আদালতে প্রতিবেদন জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা PBI এর মিজানুর রহমান। মামলার তদন্তে ক্রিকেটার নাসির হোসেন, তামিমা সুলতানা তাম্মি ও তামিমার মা সুমি আক্তারকে দোষী উল্লেখ করে প্রতিবেদন জমা দেওয়া হয়। আদালত 31 অক্টোবরের মধ্যে তাদের হাজির হওয়ার নির্দেশ দেন। এর পরিপ্রেক্ষিতে আসামিরা আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত আসামিদের প্রত্যেকের 10,000 টাকা মুচলেকা নিয়ে জামিন আবেদন মঞ্জুর করেন। বিজ্ঞ আদালতের সমন পেয়ে নাসির আইন আদালতের প্রতি শ্রদ্ধাশীল হয়ে বিজ্ঞ আদালতের স্বেচ্ছায় আত্মসমর্পণ আমরা জামিনের আবেদন করি। বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে আমাদেরকে জামিন প্রদান করেন। এ সময় বাদী পক্ষের আইনজীবীরা জানান তারা জামিনের বিরুদ্ধে আবেদন করবেন। 468 ধারায়, যেটা একটা নন বেইলেবল সেকশন, যেখানে জামিন অযোগ্য অপরাধ হিসেবে 468 ধারা দণ্ডবিধির দেওয়া হয়েছে, যেটা কোর্ট আমলে নিয়েছে। আমরা এই জামিনের বিরুদ্ধে মাননীয় দায়রা আদালতে রিভিশন দায়ের করব। এই আদেশকে স্বাগত জানিয়েছেন ক্রিকেটার নাসির। এটা তো আপনাকে বলার পড়বে, একটু ঝামেলা তো নিতেই হবে লাইফে, তো এটাই, আর কিছু বলার নাই ভাই, ঝামেলা তো একটু থাকবে। স্বপ্ন তো সবসময় দেখি ভাই, এখনো দেখি, ইনশাল্লাহ ভালো খেললে আবার ঢুকবো ন্যাশনাল টিমে। গেল 24 ফেব্রুয়ারি ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিমের আদালতে তাম্মির সাবেক স্বামী রাকিব হাসান মামলাটি দায়ের করেন। পরে আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে নথি পর্যালোচনা শেষে মামলাটি PBI-কে তদন্ত করার নির্দেশ দেন। জুবায়ের সানি, RTV, ঢাকা। হাইকোর্টে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন ঢাকার 2 মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় চিত্রনায়িকা পরিমণের 2য় ও 3য় দফায় রিমান্ড মঞ্জুর করায় নিঃশর্ত ক্ষমা চান তারা। ভবিষ্যতে রিমান্ড মঞ্জুরের ক্ষেত্রে তার সতর্ক থাকবেন বলেও অঙ্গীকার করেন 2 ম্যাজিস্ট্রেট। বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি ASM আব্দুল মবিনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে 2 ম্যাজিস্ট্রেটের আইনজীবী তাদের দেয়া লিখিত ব্যাখ্যা পড়ে শোনানো হয়। পরিমণি বাদী হয়ে মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে
একটি ক্রিমিনাল ডিভিশন দায়ের করেছেন। ওই মামলায় মহামান্য হাইকোর্ট বিভাগ দুজন বিজ্ঞ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটকে সেকেন্ড ফেজ এবং থার্ড ফেজে রিমান্ড কেন দিয়েছে তার ব্যাখ্যা তলব করেছে। আজ ওনাদের পক্ষে আমি মার্জনা চেয়ে একটা আবেদন করেছি। সেই আবেদন উভয় পক্ষকে শুনানি অন্তে মহামান্য আদালত আগামী 25/11/2021 তারিখে রায়ের জন্য দিন ধার্য রেখেছেন। আমরা নিঃশর্তভাবে মার্জনা চেয়েছি। জাপানি দুই শিশু জেসমিন মালিকা ও লাইলা লিনা বাংলাদেশে তার বাবা ইমরান শরীফের কাছে থাকবে নাকি মা নাকানো এরিকোর সঙ্গে জাপানে চলে যাবে, সে বিষয়ে রায়ের জন্য আগামী 14 নভেম্বর দিন ধার্য করেছে হাইকোর্ট। বিচারপতি এম এনায়েতুর রহিম ও বিচারপতি মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ রায়ের জন্য এই দিন ধার্য করেন। জাপানি শিশুরা 14 নভেম্বর অর্থাৎ রায় না হওয়া পর্যন্ত গুলশানের ফ্ল্যাটে থাকবে বলেও জানান আইনজীবী শিশির মনির। আদালত সকল বিষয়ে বিবেচনায় নেবেন, নিয়ে আগামী 14 নভেম্বর এই মামলার চূড়ান্ত রায় ঘোষণা করবেন। আমি আশা করি এই রায় এর মায়ের সম্মান এবং আবেগের প্রতি, তার শ্রদ্ধার প্রতি সম্মান প্রদর্শন করা হবে। একই সাথে আমি এটাও মনে করি বাবাকেও বঞ্চিত না করে বাবাকেও তার সন্তানদেরকে দেখার এবং একই সাথে লালন পালন করারও সুযোগ করে দিবেন। কাল থেকে দেশে 12 থেকে 17 বছর বয়সী শিক্ষার্থীদের করোনা ভাইরাসের টিকা কার্যক্রম শুরু হবে। রাজধানীর মতিঝিলের আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে এই কার্যক্রম উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনি ও স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। একদিন পর রাজধানীর 8টি কেন্দ্রে শিশুদের টিকা দেওয়া হবে। এগুলো হলো হার্টকো ইন্টারন্যাশনাল স্কুল, সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ, চিটাগং গ্রামার স্কুল, মতিঝিলের আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মিরপুর কমার্স স্কুল অ্যান্ড কলেজ, কাকুলি হাই স্কুল অ্যান্ড কলেজ, সাউথ ব্রিজ স্কুল এবং মিরপুরের স্কলাস্টিকা স্কুল। রাজধানীর এক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী জানিয়েছেন, পর্যায়ক্রমে সারা দেশে 12 থেকে 17 বছর বয়সী সব শিক্ষার্থীকে করোনার টিকা দেওয়া হবে। আগামীকাল থেকে আমরা আনুষ্ঠানিকভাবেই আমাদের 12 বছর প্লাস যারা তাদেরকে, সেই শিক্ষার্থীদেরকে আমরা টিকাদান কার্যক্রম সেটি আমরা আগামীকাল থেকে শুরু করতে যাচ্ছি। সেটি আপনারা জানেন আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, সেখানে কালকে সকালে শুরু হবে ইনশাআল্লাহ। দেশের 21টি জেলায় ইতোমধ্যেই এই ফাইজারের টিকা দেবার ব্যবস্থা স্বাস্থ্য অধিদপ্তর তারা করেছে, সেখানের মাধ্যমেও এরপরে দেওয়া হবে এবং ক্রমান্বয়ে এটি সারা দেশেই দেবার একটা ব্যবস্থা আমরা যত দ্রুত পারি সেটি চেষ্টা করব। ক্লিন ফিডে বিদেশি চ্যানেল দেখতে 30 নভেম্বরের মধ্যে গ্রাহকদের সেট টপ বক্স দেওয়ার নির্দেশ দিয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। দুপুরে সচিবালয়ে অ্যাসোসিয়েশন অফ টিভি চ্যানেল ওনার্স অ্যাডকোর নতুন কমিটির সাথে বৈঠকে এই নির্দেশ দেন তিনি। মন্ত্রী বলেন, শুধু টেলিভিশন নয়, ওটিটি প্ল্যাটফর্মেও ক্লিন ফিড ছাড়া অনুষ্ঠান প্রচার করলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। আরও জানাচ্ছেন এআর বাদল। রোববার দুপুরে টেলিভিশন শিল্প খাতের সাম্প্রতিক বিষয় নিয়ে মন্ত্রণালয়ে তথ্যমন্ত্রী হাসান মাহমুদের সাথে বৈঠক করে অ্যাডকোর নতুন কমিটি। এ সময় ক্লিন ফিড ছাড়া অনুষ্ঠান সম্প্রচারের নির্দেশনা বলবৎ থাকবে বলে সাফ জানিয়ে দেন মন্ত্রী। 1 ডিসেম্বর থেকে ঢাকা এবং চট্টগ্রাম শহরে সমস্ত কেবল নেটওয়ার্কিং সিস্টেম ডিজিটালাইজড করতে হবে, অর্থাৎ 30 নভেম্বরের মধ্যে ডিজিটালাইজ করতে হবে। আগামী 31 ডিসেম্বর 2021 তারিখের মধ্যে অন্যান্য মেট্রোপলিটন শহর, সকল বিভাগীয় শহর এবং কুমিল্লা, বগুড়া, দিনাজপুর, কুষ্টিয়া, রাঙ্গামাটি, কক্সবাজার জেলা শহরে কেবল নেটওয়ার্ক ডিজিটালাইজেশন আওতায় আনতে হবে। 31 ডিসেম্বরের মধ্যে যেই শহরগুলোর কথা বলা হয়েছিল তার সাথে যশোর, গাজীপুর, নারায়ণগঞ্জ, টাঙ্গাইল, পাবনা সহ সমস্ত পুরনো জেলা শহরগুলোকে আমরা ইনক্লুড করার সিদ্ধান্ত হয়েছে। তথ্যমন্ত্রী বলেন, কেবল ব্যবসায়ীরা নির্ধারিত সময়ের মধ্যে সেট টপ বক্স না দিলে টেলিভিশন দেখতে সমস্যায় পড়বেন গ্রাহকরা। প্রত্যেক গ্রাহককে ডিজিটাল সেট টপ বক্স বসাতে হবে। সেটি যদি ইতিমধ্যে না বসে তাহলে 30 নভেম্বরের পর টেলিভিশন দেখার ক্ষেত্রে ব্যত্যয় হবে। 30 সেপ্টেম্বর থেকে দেশে ক্লিন ফিড বা বিজ্ঞাপন সহ বিদেশি চ্যানেল সম্প্রচার বন্ধের নির্দেশ দেয় সরকার। এই ডিজিটাল না হওয়ার কারণে সরকার প্রতি মাসে 125 থেকে 150 কোটি টাকার মতো ভ্যাট, যেটি সরকার ট্যাক্স পেত, সেটি হারাচ্ছে। এআর বাদল, RTV, ঢাকা।
রাজধানীর সায়দাবাদ, মণিপুরি পাড়া, রাজারবাগ ও শেওড়াপাড়া এলাকা হতে ৩১৭টি অবৈধ ওয়াকি-টকি, ওয়্যারলেস সেট ও বিপুল পরিমাণ সরঞ্জামাদি সহ ৫ জনকে গ্রেফতার করেছে র্যাব। গতকাল রাতে র্যাব ১০ এবং বিটিআরসির সহযোগিতায় ওয়াকি-টকি সেটের অবৈধ আমদানি মজুদ, বিক্রয়ের উদ্দেশ্যে প্রদর্শন, ইজারা প্রতিহত করার লক্ষ্যে যৌথ অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়। রোববার রাজধানীর কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে র্যাব জানায়, এই চক্রটি সরকারের রাজস্ব ফাঁকি দেওয়ার উদ্দেশ্যে অবৈধ উপায়ে ওয়াকি-টকি সেট সরঞ্জামাদি আমদানি করত। সরঞ্জামাদি পেয়েছি, এতে দেখা গেছে যে এনারা বিটিআরসি থেকে অনুমোদন গ্রহণ করেননি এবং এটি তারা লোকাল বাজারে তারা বিভিন্ন লোকের কাছে বিক্রি করছিলেন, অনেক ক্ষেত্রে ভাড়া দিচ্ছিলেন। তো এটাও সম্পূর্ণ অবৈধ কাজ। যেগুলো পাওয়া গেছে এগুলো দিয়ে তারা অ্যাসেম্বল করে আরও অনেক সংখ্যক আপনার এই ধরনের ওয়াকি সেট তারা তৈরি করে বাজারজাত করতেন, এটাই ছিল তাদের উদ্দেশ্য। শেষ পর্যন্ত বাজারে কমতে শুরু করেছে মুরগির দাম। কয়েকদিনের ব্যবধানে কেজিতে ২০ টাকা কমে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৭০ থেকে ১৮০ টাকায়, আর ৩০ টাকা কমে সোনালী মুরগি ৩২০ থেকে ৩২৫ টাকায়। কেজি প্রতি ৫ টাকা কমেছে পেঁয়াজের দাম, বিক্রি হচ্ছে ৬০ টাকায়। তবে নতুন করে বেড়েছে আলুর দাম। বাজারে কেজি প্রতি আলু বিক্রি হচ্ছে ২৫ টাকায়। শীতের আগাম মৌসুমি সবজি উঠলেও দাম চড়া, বিক্রি হচ্ছে ৫০ টাকার উপরে। এখন সোনালী মুরগি আপনার ৩২০ টাকা এরকম কেজি বিক্রি হচ্ছে, মানে পার কেজিতে আপনার ৩০ টাকা করে কমেছে। যে হারে বাড়তেছে হারে কোনো মালের দাম বর্তমানে কমে না। তেলের দাম বাড়তে, চিনির দাম বাড়তে, আটা ময়দার দাম বাড়তে। উপার্জন, চিকিৎসা, শিক্ষা ও বিচার সালিশের জন্য সবাইকে এখনও ঢাকার উপর নির্ভর করতে হয় জানিয়ে রিহ্যাব সভাপতি আলমগীর সাসমুল আলামিন বলেছেন, এসব সুবিধা বিকেন্দ্রীকরণের আগ পর্যন্ত ঢাকার জনসংখ্যা কমানো যাবে না। এটি না করে ড্যাপ বাস্তবায়ন করলে নতুন সমস্যা তৈরি হবে। ভবনের আয়তন কমিয়ে ঢাকার জনঘনত্ব কমানোর প্রচেষ্টা অকার্যকরী হবে বলেও মনে করে রিহ্যাব। রাজধানীর একটি হোটেলে প্রস্তাবিত ড্যাপ বাস্তবায়ন নিয়ে ঢাকা ইমারত নির্মাণ বিধিমালার বিষয় সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রিহ্যাব সভাপতি। ঢাকাকে বসবাসের যোগ্য নগরীতে রূপান্তর করতে আমরাও উৎসাহী, কিন্তু জীবিকার জন্য, উপার্জনের জন্য, চিকিৎসার জন্য, উন্নত শিক্ষার জন্য, বিচার সালিশের জন্য এদেশের জনগণকে কেন্দ্রীয় ঢাকাই এখন পর্যন্ত একমাত্র কেন্দ্রস্থল। সুব্যবস্থাগুলো যতক্ষণ পর্যন্ত অন্যত্র তৈরি করা না যাবে ততক্ষণ পর্যন্ত ঢাকা শহরের জনসংখ্যা কমানো বা ঢাকা শহরের অভিবাসন বাধা প্রদান অলীক স্বপ্ন মাত্র। চট্টগ্রাম মেডিকেল কলেজে ছাত্রলীগের সংঘর্ষের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতরাতে কলেজ ক্যাম্পাস থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এরা হলেন দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রক্তিম দে ও এনামুল হোসেন। এর আগে মাহাদি জে আকিব নামের এক ছাত্রকে মারধরের ঘটনায় মামলা হয়। মামলাটি করেন আকিবের ভাই তৌফিকুর রহমান। আকিব বর্তমানে হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন। এদিকে ঘটনার পর থেকে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। অপরদিকে ঘটনার প্রতিবাদে ছাত্রলীগের একাংশ ক্যাম্পাসে প্রতিবাদ সমাবেশ করেছে। ঘটনা তদন্তে সার্জারি বিভাগের প্রফেসর ডক্টর মতিউর রহমানকে আহ্বায়ক করে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। শনিবার সংঘর্ষের জেরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয় চমেক। একই সঙ্গে হল ছেড়ে যেতে বলা হয় শিক্ষার্থীদের। উপরে নীল আকাশ আর নিচে থই থই স্বচ্ছ জলরাশি, এমন দৃশ্যের দেখা মিলবে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি মৌলভীবাজারের হাকালুকি হাওরে। তার সঙ্গে মৎস্য চাষিদের মাছ ধরা, মাঝিদের গলায় ভাটিয়ালি গানের সুর আনন্দ বাড়াবে কয়েক গুণ। করোনার ধকল কাটিয়ে তাই তো হাওরে বাড়ছে পর্যটকদের সংখ্যাও। তবে সুযোগ সুবিধা কম থাকায় কিছুটা হতাশ হতে হয়। মৌলভীবাজার থেকে চৌধুরী ভাস্কর হোমের তথ্যছবিতে সৈয়দা সামিয়া তামান্না রিপোর্ট। চোখ যত দূর যায় শুধু অথই জল, সে জলের ঢেউ আর শুভ্র নীল আকাশ মিলে এক নয়নাভিরাম আবহ। এমন অপরূপ সৌন্দর্যের দেখা মিলবে মৌলভীবাজারের হাকালুকি হাওরে।
মৌলভীবাজার ও সিলেটের ৬ উপজেলার ১৮৪ কিলোমিটার এলাকা জুড়ে হাকালুকি হাওর। এর মধ্যে রয়েছে ছোট বড় ২৪৫টি বিল। জীববৈচিত্র্যে ভরপুর এ হাওরের মুগ্ধতার টানে ছুটে আসছেন পর্যটকরা। অথই জলের ঢেউ আর হিজল করেচের বন দেখে মুগ্ধ হচ্ছেন তারা। স্বচ্ছ জলরাশিতে নৌকা নিয়ে ছুটছেন কেউ কেউ। মিঠা পানিতে ধরা পড়ছে বিভিন্ন প্রজাতির মাছ। কয়েকটা ওয়াচ টাওয়ার আছে, বিশাল বড় হাওর। সারাদিন ওদেরকে নিয়ে ভ্রমণ করি, বিনিময়ে আমরা কিছু টাকা পাই, যা দিয়ে আমাদের জীবনযাপন চলে। মৌলভীবাজারের ভুকশিমুল, কন্টিনালা খেয়াঘাট ও বড়লেখার খাল্লা এলাকায় পর্যটকদের জন্য রয়েছে নৌকা ভ্রমণের ব্যবস্থা, যা ঘিরে চলে মাঝিদের জীবন জীবিকা। দিন শেষেই এখানে হাজার হাজার ভ্রমণ পিপাসু মানুষ এই হাকালুকি হাওরে আসে। হাকালুকি হাওর থেকে মৎস্যজীবীরা মৎস্য চাষ করছেন। এই পর্যটন জেলাটিকে আরও সমৃদ্ধ করার জন্য এবং পর্যটকদের আকৃষ্ট করার জন্য আমরা জেলা প্রশাসন ইতিমধ্যে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সম্মানিত চেয়ারম্যান মহোদয় সেগুলোকে আমরা বাস্তবায়ন করতে পারবো। পর্যটন কেন্দ্রিক সঠিক পরিকল্পনায় মৌলভীবাজারের অর্থনীতি আরও সমৃদ্ধ হতে পারে বলে মনে করেন সংশ্লিষ্টরা। সৈয়দা সামিয়া তামান্না, RTV। উজবেকিস্তানের নিরঙ্কুশ শ্রেষ্ঠত্ব ও বাংলাদেশের সম্ভাবনার আভাস দিয়ে পর্দা নামল বঙ্গবন্ধু পঞ্চম সেন্ট্রাল সাউথ এশিয়ান জিমন্যাস্টিক্স চ্যাম্পিয়নশিপের। এই আয়োজন বিশ্বব্যাপী বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে বলে উল্লেখ করেন ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। আর আন্তর্জাতিক প্রতিযোগিতায় ভালো করতে পরিকল্পনা নেয়ার কথা জানান জিমন্যাস্টিক্স ফেডারেশনের সভাপতি। চলতি বিশ্বকাপে আর খেলা হচ্ছে না সাকিব আল হাসানের। সংশ্লিষ্ট একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। হ্যামস্ট্রিং ইনজুরির পড়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার। সেরে উঠতে অন্তত 2 সপ্তাহ সময় লাগতে পারে। তাই 2 নভেম্বর দক্ষিণ আফ্রিকা ও 4 নভেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে তাকে পাচ্ছে না বাংলাদেশ দল। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচে চোট পেয়েছিলেন টাইগার ক্রিকেটের সবচেয়ে বড় এই তারকা। দর্শক, করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত হবেন না, বরং সতর্ক হন। নিজে পরিচ্ছন্ন থাকুন, মাস্ক পরুন, অন্যকে সচেতন করুন। এই সংকট মুহূর্তে প্রয়োজনীয় সব তথ্য নিয়ে আপনাদের পাশে আছে RTV। সন্ধ্যার সংবাদ এ পর্যন্তই। RTVর সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 241141 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনের সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন RTV অ্যাপস। এছাড়া তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com, facebook.com/rtvonline এবং youtube.com/rtvdigitals। আর এখন থেকে RTVর সব বিনোদনমূলক অনুষ্ঠান দেখতে পারবেন RTV প্লাসে। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে।